মাননীয় উপদেষ্টাকে সামনে রেখে আমরা বলতে চাই, সোনার বাংলাদেশে 18 কোটির অধিক মানুষ বসবাস করছে। 14 কোটি মানুষ মুসলমান বলেই স্বীকৃতিপ্রাপ্ত। তারই মাঝে বর্তমান সময়ে 11 কোটি মানুষ সুফি গণনায় বিশ্বাসী। এই 11 কোটি মানুষকে বাদ দিয়ে কখনো সম্প্রীতির বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। তাই আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সোনার বাংলাদেশের দায়িত্বরত সকল প্রশাসনকে জানিয়ে দিব, মাজার থেকে উগ্রতা ছড়ানো হয় না, খানাকা থেকে উগ্রতা ছড়ানো হয় না, লঙ্গরখানা থেকে প্রেম ছড়ানো হয়, ভালোবাসা ছড়ানো হয়। ভালোবাসার স্থান ধ্বংস করে দেওয়া হলে বর্বরতা, উগ্রতা, জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই এই উগ্রতা, জঙ্গিবাদ, বর্বরতা দমনে লঙ্গরখানা, খানেকার যেই ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা শুধু সুফিদের দায়িত্ব নয়, সোনার বাংলার প্রতিটি মানুষের দায়িত্ব। আজ এই জাতীয় কনফারেন্সে মান্যবর প্রধান অতিথি সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমার বিষয় বিশ্বায়নের যুগে বাংলাদেশ, তারুণ্যের নীতি নির্ধারণী ভাবনা। আজকে এই সময়ে এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, বিশ্বায়নের এই যুগে দেশের গণতন্ত্র, রাষ্ট্র ও সমাজের পুনর্গঠনে তরুণদের অপ্রতিম অবদান অপরিহার্য। আজকে যেই সুফিজমের কথা বলছে, ইসলামের কথা বলছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার আগে মক্কার জমিনে একটি রাষ্ট্র, একটি সমাজ, যেই শব্দ আমরা ইউজ করছি বৈষম্য মুক্ত রাষ্ট্র চায়, এটা আজ আমরা বলছি 1500 বছর আগে মক্কার জমিনে হিলফুল ফুজুলের মাধ্যমে যুবক রহমতুল্লিল আলামিন বৈষম্য মুক্ত সমাজ গঠন করে দিয়েছে। তো এই অনুপ্রেরণা সুফিজমের মধ্যে রয়েছে। ঠিক তারই ধারাবাহিকতা 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের চেতনাদীপ্ত অংশগ্রহণ আমাদের শিখায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে হলে তরুণদের সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এভাবে আমরা সমাজে নতুন উদ্যম ও সাহসিকতার পরিবর্তন করতে পারব। আমাদের সমাজের ভিত্তি শক্তিশালী করতে সুফি দর্শনের সহিষ্ণুতা, মানবতাবাদ ও শান্তির বার্তা এক অপরিহার্য ভূমিকা রাখে। এই আদর্শকে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করলে আমরা সকলের মাঝে আন্তরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে পারব। বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ডিজিটাল অর্থনীতি, স্টেট অফ ইকোসিস্টেম এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর সম্ভব। যুবশক্তির সৃজনশীলতা, উদ্ভাবনী মেধাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন ও রপ্তানি নীতিতে নতুন দিগন্ত উন্মোচন করা আমাদের প্রাধান্য হওয়া উচিত। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও স্বচ্ছ শাসন বাস্তবায়নের জন্য আমরা ব্লকচেনের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দুর্নীতি রোধে কার্যকর ডাটাভিত্তিক নীতিমালা গড়ে তুলতে পারে। এই প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা ও উদ্দীপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষাকে ভিত্তি করে আমূল পরিবর্তনের দাবি তোলা দরকার। কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংকে অগ্রাধিকার দিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং আমাদের সমাজে মেধাভিত্তিক উন্নয়ন নিশ্চিত হবে। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের উদ্দীপনা ও নেতৃত্ব অপরিহার্য। গ্রিন জবস, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব নগরায়নের নীতিমালা গ্রহণের মাধ্যমে আমরা দেশের পরিবেশ রক্ষায় নতুন দিশা নির্ধারণ করতে পারব। বিশ্বায়নের প্রভাবে যখন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অস্তিত্বে প্রশ্ন উঠেছে, তখন আমাদের তরুণদের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে মিডিয়া, শিল্প ও শিক্ষাক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি ও সুফি ঐতিহ্য রক্ষায়
বিশেষ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক সংস্কারে তরুণদের অংশদারিত্ব নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের নীতি নির্ধারণী কমিটিতে কমপক্ষে 30% তরুণ প্রতিনিধিত্বের প্রস্তাব অত্যন্ত যুক্তিযুক্ত। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়ালে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আরও মজবুত হবে। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে স্বৈরচারী শাসন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ কতটা জরুরি। এই শিক্ষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিলে আমরা ভবিষ্যতের জন্য একটি সচেতন, একটি সচল, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারব। অবশেষে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক তরুণ নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে আমরা জ্ঞান, প্রযুক্তি ও নীতিমালা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারি। একসাথে মিলিত হলে আমরা নতুন যুগের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পথে এগিয়ে যাব। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই সম্মেলনে আমি যখন বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তি, শিক্ষা এবং স্বচ্ছ শাসন নিয়ে আলোচনা করছি, তখন একান্তই মনে হচ্ছে আমাদের সমাজে ঐতিহ্য ও আধুনিকতার যে সংমিশ্রণ করতে হবে তার মূলে রয়েছে আধ্যাত্মিক ও মানবিক দৃষ্টিভঙ্গি। এই ছাড়া আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই বাংলাদেশের সুফিদের আবির্ভাব ও তাদের অবদানের কথা। বাংলাদেশের সুফিবাদ এসেছে আরব, মধ্য এশীয় সুফি সাধকদের আগমনের মাধ্যমে, যারা ইসলামের সত্যবার্তা প্রচার করে শুধু ধর্মীয় শিক্ষা প্রদান করেননি, তারা সমাজের নৈতিকতা, সহনশীলতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনে এক নতুন দিশা স্থাপন করেছেন। তাদের প্রতিষ্ঠিত খানেকা, মাজার, লঙ্গরখানা কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, এগুলো সামাজিক সম্প্রীতি, মানব সেবা ও সংস্কৃতির ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। সেই জন্য এই সোনার বাংলাদেশে যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র চায়, সুফিদের খানেকা, মাজার, লঙ্গরখানা থেকে যে শিক্ষা বের হয়েছে সোনার বাংলায় সেই শিক্ষায় বাস্তবায়ন করতে হবে। এক সুফি আদর্শ সমাজে শান্তি, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তির বার্তা বহন করে, যা প্রতিদিনের জীবনে ও রাষ্ট্রের নীতি নির্ধারণে অপরিসীম প্রভাব ফেলছে। তাই আমাদের উচিত এই ঐতিহ্যকে সংরক্ষণ ও আধুনিকতার সাথে মেলাবন্ধন করে, যাতে বাংলাদেশ সমাজের প্রতিটি কোণে সুস্থ আধ্যাত্মিকতা ও মানবিকতার ছোঁয়া বিরাজ করে। আসুন আমরা সবাই মিলে তরুণ প্রজন্মের উদ্দীপনা ও সৃজনশীলতা দেশের নতুন দিনের সূচনা করি। আজ প্রধান অতিথি মাননীয় উপদেষ্টাকে সামনে রেখে আমরা বলতে চাই, সোনার বাংলাদেশে 18 কোটির অধিক মানুষ বসবাস করছে। 14 কোটি মানুষ মুসলমান বলেই স্বীকৃতিপ্রাপ্ত। তারই মাঝে বর্তমান সময়ে 11 কোটি মানুষ সুফি গণনায় বিশ্বাসী। এই 11 কোটি মানুষকে বাদ দিয়ে কখনো সম্প্রীতির বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। তাই আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সোনার বাংলাদেশের দায়িত্বরত সকল প্রশাসনকে জানিয়ে দিব, মাজার থেকে উগ্রতা ছড়ানো হয় না, খানেকা থেকে উগ্রতা ছড়ানো হয় না, লঙ্গরখানা থেকে প্রেম ছড়ানো হয়, ভালোবাসা ছড়ানো হয়। ভালোবাসার স্থান ধ্বংস করে দেওয়া হলে বর্বরতা, উগ্রতা, জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই এই উগ্রতা, জঙ্গিবাদ, বর্বরতা দমনে লঙ্গরখানা, খানেকার যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা শুধু সুফিদের দায়িত্ব নয়, সোনার বাংলার প্রতিটি মানুষের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।